রশিদ তালুকদারের ক্যামেরায় বাংলাদেশের ইতিহাস পাঠ। একটি সাদা কালো স্থিরচিত্র আমাদের আবেগকে প্রচণ্ডভাবে আলোড়িত করে। ইতিহাসের এক বিশেষ অধ্যায়ে যারা বেড়ে উঠেছেন তারা জানেন কি অসাধারণ প্রাণ শক্তি জুগিয়েছিল ওই ছবি। 69-এর উত্তাল রাজপথে খালি গায়ে হাত উঁচিয়ে স্লোগান দিয়ে চলছে এক পথের শিশু, পেছনে বিক্ষুব্ধ ছাত্র সমাজ। মিছিলের সামনে থাকা ওই শিশুর নেতৃত্বে যেন বঞ্চিত মানুষরা এগিয়ে চলছে অধিকার আদায়ের সংগ্রামে। ওই ছবিই তাকে বানিয়েছিল রশিদ তালুকদার। 60 ও 70 দশক বাঙালি জীবনের এক গুরুত্বপূর্ণ সময়। ওই সময়কে যারা ক্যামেরায় তুলে ধরেছেন রশিদ তালুকদার তাদের অন্যতম। 73 বছরের জীবনে 55 বছর তিনি ক্যামেরা নিয়ে মেতেছিলেন। এর মধ্যে 45 বছর কাটে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ঘটনা প্রবাহের ছবি তুলে। 1962 সাল থেকে 1907 এই ছিল তার প্রেস ফটোগ্রাফির জীবন। বলা যায় এই সময় সংবাদ চিত্রে রাজত্ব করেছেন রশিদ তালুকদার। একটা সাধারণ মিছিলের ছবিও তার ক্যামেরায় অসাধারণ হয়ে উঠত। ছবিতে কি যেন একটা ব্যঞ্জনা যোগ করে ফেলতে পারতেন তিনি। সে কারণেই বোধহয় তার শেষ বিদায়ের সময় শহীদ মিনারে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক তাকে আখ্যায়িত করেছিলেন মিছিলের উপকার হিসেবে। 6 দফা থেকে 71 উল্লেখযোগ্য সব ঘটনা ধরা পড়ে তার প্রোরিফ্লেক্সের লেন্সে। আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানিতে বঙ্গবন্ধু, পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট, শহীদ মতিউর রুস্তমের নিস্তব্ধ নিথর হওয়া দেহ, উত্তপ্ত রাজপথে মিছিলের সামনে থাকা প্রতিবাদী সেই পথশিশু সহ গণ আন্দোলনের নানা মুহূর্ত তার ক্যামেরা ইতিহাস হয়ে আছে। 71-এর মার্চ জুড়ে স্বাধীনতা সংগ্রাম পরিষদের ইস্তেহার ঘোষণা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, চিত্রশিল্পীদের ব্যঙ্গ র্যালি এবং নারী সশস্ত্র প্রতিরোধ প্রস্তুতির সাক্ষীয়তা ক্যামেরা যেন ঐতিহাসিক ঘটনার এক সিরিজ দলিল একের পর এক তিনি গেঁথেছেন বিস্ময়কর নৈপুণ্যে। যুদ্ধ শেষে দেখালেন আরেক বাংলাদেশের চিত্র। রায়েরবাজার বৌদ্ধভূমিতে বুদ্ধিজীবীদের গলে যাওয়া লাশ আর নির্যাতিতার ক্ষতবিক্ষত মুখের ছবি আমাদের সমস্ত মানবিক অনুভূতিকে স্তব্ধ করে দেয়। শিরশির অনুভূতি জাগানো এসব ছবি দেখে এই প্রজন্মের ছেলেমেয়েরা পাকিস্তানিদের প্রতি ঘৃণা ছিটায়। পিছনে ফিরে তারা জানতে চায় আমাদের স্বাধীনতা অর্জনের ইতিহাস। এই যে ঘৃণা আর জানার যে আকুলতা তা সৃষ্টি করতে পেরেছিলেন রশিদ তালুকদার। তার ক্যামেরায় চোখ রেখে স্থির চিত্রের ইতিহাস পাঠ করে বাংলাদেশ। তো এই হচ্ছে আসলে রশিদ তালুকদার। যে রশিদ তালুকদারকে মনে হয় যে বাংলাদেশের নির্মাণকালের যে পালাকার তিনি তাদের একজন। তো তার জন্ম এবং বংশ পরিচয় যদি বলি, যে রশিদ তালুকদারের জন্ম বিশ্ব রাজনীতির একটা ঐতিহাসিক সময়ে 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে। পৃথিবীতে ক্ষমতার নতুন মেরুকরণ হচ্ছে, অবিভক্ত ভারত চলছে বিভক্তির পথে। 1939 সালের 24 অক্টোবর ব্রিটিশ ভারতের 24 পরগনার যে বজবজ রেলওয়ে স্টেশনের কলোনি, সেখানে রশিদ তালুকদারের জন্ম। তার বাবা আব্দুল করিম ছিলেন স্টেশন মাস্টার আর রহিমা খাতুন ছিলেন গৃহিণী। তার জন্মের পর তার বাবা তার নাম রাখেন কাঞ্চন, কারণ এই কাঞ্চনজঙ্ঘায় যখন সূর্যের লাইটগুলো, এক্সট্রা লাইট যখন তার উপর পড়তো, কাঞ্চনজঙ্ঘার উপর, তখন তার মনে হতো এটা একটা স্বর্ণখণ্ড। তো রশিদ তালুকদারের বাবা তাই তাকে ডাকতেন কাঞ্চন বলে। আচ্ছা, রশিদ তালুকদারের পড়াশোনা আপনারা দেখলেন স্ক্রিনে। রশিদ তালুকদার বলেছেন তার পড়াশোনা হয়েছে নানা জায়গায়। তো রশিদ ভাইয়ের জীবনটা আমার কাছে মনে হচ্ছে একটা যাযাবরে জীবন, এবং তার জীবন নিয়ে, শৈশব নিয়ে গবেষণা হওয়া দরকার। আমার ধারণা যে মনোচিকিৎসক কিংবা মনোবিজ্ঞানীরা এটা নিয়ে করতে পারেন। তো
আগেই বলেছি তার বাবা ছিলেন স্টেশন মাস্টার। 1944 সালে তার বাবা 24 পরগনা থেকে বদলি হয়ে আসেন যশোরের ঝিকরগাছায়। সেখানকার এমই প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হন রশিদ তালুকদার। এরপর ঝিকরগাছার টাওয়ার এমই প্রাথমিক বিদ্যালয়, খুলনার দৌলতপুর মহসিন প্রাথমিক বিদ্যালয় তার পড়াশোনার প্রাথমিক স্তর সমাপ্ত হয়। 1952 সালে তার বাবা বদলি হয়ে আসেন রাজশাহীতে। রাজশাহীর যে লোকনাথ হাই স্কুল, সেখানে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় উনি ফটোগ্রাফির মায়ায় জড়ান। রাজশাহী শহরের যে মাঝখানটা, সেই জায়গায় সাহেব বাজার হয়ে তাকে প্রতিদিন স্কুলে যেতে হতো। তো আলুপট্টি নামে একটা জায়গা ছিল, যেখানে ছিল কল্পনা সিনেমা হল। ঠিক তার উল্টা দিকে ছিল একটা পাকা দালান। সেই পাকা দালানের মধ্যে ছিল স্টার স্টুডিও। আপনারা জানেন যে আমাদের এই দক্ষিণ এশিয়ায় স্টার স্টুডিও হচ্ছে সবচেয়ে বড়। 77-এ বিবিসি যে মানে রিপোর্ট করেছেন, সেটা আপনারা জেনে হবে যে মোতাহার হোসেন তার স্টুডিওটাই কিন্তু ছিল, এই স্টুডিও স্টারটাই ছিল পরিধিতে সবচেয়ে বড় একটা স্টুডিও। তো একদিন স্কুলে যাওয়ার পথে সেই স্টুডিওর সামনে উনি দেখেন যে কাচের সঙ্গে ছোট ছোট ছবি লাগিয়ে রোদে শুকানো হচ্ছে। তো সাদা কাগজের উপর মানুষের প্রতিচিত্র হুবহু কিভাবে দৃশ্যায়িত হয়, এই দৃশ্য এটা তাকে খুব ভাবিয়ে তোলে এবং তার ইচ্ছা হয় এই রহস্যটা বের করার। বাসায় এসে বাবাকে জানালেন তার আগ্রহের কথা। তো বাবা তো খেপে গেলেন, বললেন এগুলা করার দরকার নাই, মন দিয়ে পড়ো। তারপরে যেটা হলো যে রশিদ তালুকদার গেলেন সেই মোতাহার হোসেনের কাছে। মোতাহার হোসেনের কাছে গেলেন এবং গিয়ে বললেন, তো বললেন তোমার এখানে থাকার দরকার নেই, বের করে দিলেন। এবং এরপরেও সে দিয়ে বসে থাকত। তো তারপরে তার বাবাকে যখন সে রাজি করাতে পারছিল না, তখন তার বোন মন্টুর প্রতি তার বাবা খুব সংবেদনশীল ছিলেন। তো মন্টুকে উনি রাজি করালেন এবং মন্টুর কথা বাবা ফেলতে পারলেন না। শেষ পর্যন্ত রশিদ তালুকদার সেই মোতাহার হোসেনের কাছে গিয়ে বললেন যে বাবা রাজি হয়েছে, বলে আমি বিশ্বাস করি না, বাবাকে নিয়ে আসো। তো বাবাকে তো আর আনতে পারছে না। পরেই বোন মন্টু আসলেন এবং বললেন যে বাবা মানে অনুমতি দিয়েছে। সেই মন্টুর বয়স 93-94 বছর, এখনো বেঁচে আছেন। উনি একটা স্কুলের, বরিশালের স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, উনি বেঁচে আছেন। আর রশিদ তালুকদারের অন্য যে ভাইরা আছেন, সবাই ভাই বোনরা সবাই মৃত, 2 জন বেঁচে আছেন। আচ্ছা, তো যে কথা বলছিলাম, তো সেই স্টুডিওতে তখন উনি ক্লাস 6-এ পড়েন, মাত্র 12 বছর বা 10 বছর বয়স। শুরুতে রশিদ তালুকদারের কাজ ছিল বালতি দিয়ে পানি আনা, আর সেই পানিতে ছবিগুলোকে শুকানো। আর আগে জানেন যে ফটোগ্রাফিটা শেখা, ওস্তাদের কাছে শেখা খুব কঠিন ছিল, অনেক সময় লাগতো। তো এইভাবে কেটে গেল ওনার 2 বছর। 1954 সাল, তখন স্ট্রং শ্রেণীতে পড়েন। পড়াশোনায় যথেষ্ট ভাটা পড়ে গেছে। তো একদিন রশিদ তালুকদার ডার্ক রুমে ঢোকার অনুমতি পেলেন এবং প্রথম দিনই ঘটল একটা অঘটন। মানে উনি প্রয়োজনের চেয়ে অনেক বেশি কেমিক্যাল দিয়ে দিয়েছেন এবং সেটা অনেকক্ষণ ধরে ডার্ক রুমে থাকার কারণে যেটা হলো যে এটা একটু কালো হয়ে গেছে। তো তার ওস্তাদ খেপে গিয়ে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন এবং সেই থেকে রশিদ তালুকদারের একটা জেদ চেপে বসলো যে এইটাকে আমাকে রপ্ত করতেই হবে। তো তারপরে যেটা বলেন যে ওই বছরই তার বাবা আবার বদলি হয়ে যান ময়মনসিংহে, মানে সপরিবারে রশিদ তালুকদার থেকে যান রাজশাহীতে, শুধুমাত্র ফটোগ্রাফি নেশায়। এবং তার ফলে হয় যে তার পরিবারের সঙ্গে তার একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এবং এরপরে না রশিদ ভাইয়ের জীবনটা একটু এলোমেলো। উনি চলে গেলেন কক্সেস বাজারে গিয়ে একদম অসুস্থ হয়ে যান। তো ওখান থেকে উনি আবার ম্যাট্রিক পরীক্ষা দিলেন, ম্যাট্রিকে ফেল করলেন। ওখানে একজন ইপিআরের সঙ্গে তার পরিচয়। তার নাম ছিল নাম ঠাকুর, না ঠাকুর বলতেন সবাই, পাকিস্তানিরা বলতেন ঠাকরা। তার সঙ্গে পরিচয় হয় এবং উনি সিলেটে চলে যান। সিলেটে গিয়ে ওখানে যেটা হয় যে ওখানে উনি ওই সিলেট যে
জেসি স্কুল, রাজা জেসি স্কুলে উনি পরীক্ষা দিলেন এবং উনি অঙ্কে রেপার্ট পেলেন এবং এটা পরেই অঙ্কে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে উনি 3rd ডিভিশন মানে 3য় শ্রেণীতে উনি ম্যাট্রিক পাস করেন। এই হচ্ছে রশিদ ভাইয়ের জীবন। তারপরে রশিদ ভাই সিলেটে থাকার পরেও তার এই জীবনে এক সময় মানে একঘেয়ে লাগে এবং তার বাবা মাকে পরিবারকে দেখার জন্য তার মন ভীষণ উতলা হয়ে ওঠে এবং উনি সিলেট কাউকে কিছু না বলে সিলেট রেল স্টেশনে যে একজন কর্মকর্তা ছিলেন তার কাছে যান এবং পরিবারের খোঁজ পান এবং কাউকে কিছু না বলে উনি সিলেট থেকে পালিয়ে আসেন এবং উনি খুলনা যে কলোনি আছে যে সেখানে যান এবং সেখানে গিয়ে খুঁজতে থাকেন। তো ওনার যে মেজবোনের নাম দেলোয়ারা, উনি চাল চাবাতেন এবং মানে চাল ওনার প্রিয় ছিলেন। তো উনি যেটা করলেন ওই চাল চাবাতে গিয়ে পরে নিচে থুতু ছিটাতে গিয়ে দোতলার থেকে ওই থুতুটা এসে রশিদ তালুকদারের গায়ে পড়লো। রশিদ তালুকদার উপরে দেখে যে তার মেজবোনকে দেখা যাচ্ছে। রশিদ তালুকদার ভাবলেন যে যাক আমি খুঁজছি সেটা আমি পেয়ে গেলাম। তো এই হচ্ছে রশিদ তালুকদারের নানা রকম মানে যাযাবরে জীবন। রশিদ তালুকদারের বাবা 1957 সালে খুলনা থেকে বদলি হয়ে আসেন আবার রাজশাহীতে। রশিদ তালুকদার তখন আবার তার ওস্তাদ মোতাহার হোসেনের সঙ্গে দেখা করে ওখানে চাকরি নেন। এ সময় হঠাৎ একদিন তার চোখে আটকালো যে দৈনিক পত্রিকার একটা নিয়োগ বিজ্ঞপ্তি যে পূর্ব পাকিস্তান যে কৃষি বিশ্ববিদ্যালয়, বর্তমানে যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এর ফটোগ্রাফার নিয়োগ করা হবে। কিন্তু ময়মনসিংহে যাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই। তো বাবাকে বলতে পারছিলেন না, কারণ ওই সময় তো বাবার চোখের দিকেই তাকিয়ে কথা বলা যেত না। মাকে বললেন যে আমি এরকম করতে চাই। তো মা তার কানের দুলটা খুলে ছেলের হাতে দিলেন এবং সেটা বাজারে বন্ধক রেখে পাওয়া গেল 130 টাকা এবং সেই টাকা নিয়ে রশিদ তালুকদার রওনা হলেন ময়মনসিংহে এবং সেখানে গিয়ে পরীক্ষা দিলেন। পরীক্ষায় উনি প্রথম, কিন্তু ওনাকে নিয়োগপত্র দেওয়া হলো না। নিয়োগটা দেওয়া হলো আমাদের আরেকজন বরেণ্য পথিকৃৎ আলোকচিত্রী নাইবুদ্দিন আহমেদ। তো এইটার কারণে উনি প্রথম হয়ে যেহেতু নিয়োগটা পেলেন না, সেই কারণে কর্তৃপক্ষের সঙ্গে যথেষ্ট প্রতিবাদ করলেন, বিপ্লব করলেন এবং তার স্বপ্ন বেগে খান হয়ে গেল যে এখন সে কি করবে। তো ওই দিনই আসলে পরিচয় হয় আমাদের আর্কিওলজির আরেকজন পায়োনিয়ার ফটোগ্রাফার মতিউর রহমান এবং আমাদের যে ফিশারিজের যে ফটোগ্রাফার দিন মোহাম্মদ, তাদের সঙ্গে। এবং তারা দুজন ওই সময় চাকরি প্রার্থী ছিলেন এবং মতিউর রহমানের সঙ্গে কথা বলে তার ভালো লেগে যায় এবং মতিউর রহমান ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় একটা মেসে থাকতেন। তো কথা হলো যে মেসে গিয়ে উঠবেন এবং মেসে উঠলেন। ছেলেবেলা থেকে আসলে রশিদ তালুকদারের শরীর স্বাস্থ্য ভালো ছিল, উনি বেশ খেতে পারতেন। তো 7-8 দিন 5-7 দিন থাকার পরেই তার থাকা খাওয়া নিয়ে মেসে কানাঘুষা শুরু হলো এবং তাতে রশিদ তালুকদারের মন খুব খারাপ হয়ে গেল এবং তখন দৈবক্রমে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো যার নাম রিজভি। উনি টেলিফোন বিভাগের সুপারভাইজার ছিলেন এবং 17 নম্বর পুরানা পল্টনের রিজভি ফটোগ্রাফার্স নামে তার স্টুডিও ছিল। সেখানে 20 টাকা বেতন উনি কাজ শুরু করলেন এবং সেখানে তার একটা থাকার জায়গা। তো এরপর আর বেতন বাড়ে না, বন্ধু বেতন বাড়ে না, তা এটা নিয়ে তার আবার মন খারাপ। তো কয়েক মাস পরে উনি চলে গেলেন ইউনাইটেড ফটোগ্রাফার্স নামের একটা স্টুডিও। সেখানে উনি চলে যান, সেখানে 60 টাকা বেতনে চাকরি করেন। তো তারপরে আবার যেটা হলো, তার সঙ্গে ওই সময় পরিচয় হয় আনোয়ার হোসেনের সঙ্গে। উনি পিআইডির পরিচালক ছিলেন। তো ওনার সঙ্গে পরিচয় হয়, উনি আবার ওনার মাধ্যমে 1959 সালে উনি পিআইডিতে জয়েন করেন 80 টাকা বেতনের প্রিন্টার হিসেবে। এবং সে সময় পরিচয় হয় সংবাদের যে ফটোগ্রাফার আব্দুল মতিন, এবং মতিন তাকে নিয়ে যান সংবাদ অফিসে, ওই যে নিশাত সিনহা মলের যে কথা রশিদ ভাই বললেন। তো তারপরে যেটা হয় যে গেলেন, তো যাওয়ার পরেই তখনও কিন্তু চাকরি পায়নি। শহীদুল্লাহ কায়সার তখন ছিলেন কার্যনির্বাহী সম্পাদক। তো উনি তখন বললেন যে দিনাজপুরের যে আওয়ামী লীগ কর্মী মুজাম্মেল হোসেন, তাকে এত ছুরি মারা হয়েছে, তো সে আহত, ঢাকা মেডিকেলের ছবি তুলতে হবে। তো তখন তো ঢাকা মেডিকেলের ছবি তোলা খুব কঠিন ছিল এবং পুলিশের সতর্ক প্রহরা ছিল। তো রশিদ তালুকদার কিছুই ভাবতে পারছিলেন না এবং উনি কি করবেন। তো উনি
মোজাম্মেল হোসেনের কাছে গেলেন, যাকে আমাদের ফটো সাংবাদিকদের গুরু বলা হয়। সেদিন উনি প্রথম প্রেস ক্লাবে গেলেন। তো ওনাকে গিয়ে বললেন যে আমি তো এই ছবি তুলতে চাই, কি করবো? তো বললো যে তুমি এইভাবে পারবে না, তুমি কলেজ ছাত্র সংসদে যাও, সেখানে যাও, তারাই ব্যবস্থা করে দিবে। তো উনি গেলেন, কলেজ ছাত্র সংসদের যে প্রেসিডেন্ট রুহুল হকের সঙ্গে দেখা করলেন, এবং যেটা হলো যে উনি ব্যবস্থা করে দিলেন, ওনার ক্যাপ্টেন বড় একদম ডাক্তার সাজিয়ে দিলেন। উনি গেলেন এবং উনি বললেন যে আমরা যেখানে গিয়ে যে রোগীর পালসটা রিড করবো উনি বুঝবেন সেটা। তো উনি গেলেন, উনি দেখলেন যে ওই ডাক্তাররা ছাত্ররা গিয়ে পালস রিড করলেন, উনি বুঝলেন যে উনি, তখন উনি ছবি তুললেন। তখন তার ফ্লাশ গান তৈরি হয়নি, বাল্ব ছিল, সেটা দিয়ে ছবি তোলার পরে হঠাৎ করে সবাই একটু বিজলি বাতি জ্বলে উঠলো থেকে, তখন উনি ধরা পড়েন নাই। তো এরপর যেটা হলো যে একটা ছবিতে কিন্তু কখনো আসলে ওই অ্যানালগ যুগে মানে স্বস্তি পেতেন না, যারা শিল্পী তারা একটাতে কখনো ভরসা পেতেন না। উনি আরেকটা ছবি যখন তুললেন তখন সবাই ওনাকে দেখে ফেললেন, এবং পুলিশ এবং হসপিটালের কর্মীরা তাকে তো, এবং উনি যে কিভাবে বেঁচে গেলেন মানে সেটা উনি বলতে পারবেন না। এবং যখন উনি ঢাকা মেডিকেলের সামনের রাস্তায় আসছেন তখন একটা স্কুটার, এবং সেই স্কুটারে একজন নারী ছিলেন এবং থামলো, বলে আমার পুলিশ তাড়া করছে, আমি পত্রিকার লোক, আমাকে বাঁচান। এবং সেভাবে এটাই ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। এবং তারপরে ওই নারী তাকে, যে আমাদের বিমানবন্দর তেজগাঁয়ে, সেখানে গিয়ে বললেন এখন নিরাপদ, সেটা নিয়েও অনেক তার রোমান্টিক গল্প আছে। ওই নারীগুলি বহুবার খুঁজেছেন, সেগুলো রশিদ তালুকদার বলেছেন। তারপরে ঘটনা তো জানেন যে রশিদ ভাই নিজে বলেছেন যে সংবাদের যে সম্পাদক জোরস হোসেন তাকে তো বললেন, তারপরে তো তার নিয়োগ হয়ে গেল। তারপরে মণি সিং এর ছবির কথা যদি, যে মণি সিংকে কেউ সবাই নাম জানতেন কিন্তু কেউ তাকে দেখেননি। তো উনি তো যে ষড়যন্ত্র মামলায় মানে বঙ্গবন্ধুকে যে কোর্টে হাজির করা হয়েছে সেটা রশিদ তালুকদার কেমন করে নিয়ে আসছে সেটা আপনারা প্রবন্ধে পাবেন। আসাদের শার্টের কথা আপনারা জানেন যে আসাদ মানে রশিদ তালুকদারের সামনে গুলি হয়েছে এবং উনি এগুলার ছবি তুলেছেন। আসাদের শার্ট নিয়ে যে অদম্য মিছিল হয়েছে সেগুলা নিয়ে পরে শামসুর রহমান কবিতা লিখেছেন, আরো অনেক কবিতা লিখেছেন, নানা রকম যজ্ঞ হয়েছে। তো আসাদের উনি প্রথমে মুখের ছবি তুলতে পারেননি, উনি পায়ের ছবি তুলেছেন, পরে উনি গেলেন গিয়ে মুখের ছবি তুললেন, যেটা সংবাদে আপনারা দেখতে পান। এবং এই ছবি কিন্তু, এই আসাদের মুখের ছবিটাই কিন্তু আমাদের ৬৯-এর গণ আন্দোলনের অর্গল খুলে দিল এবং একটা স্ফুলিঙ্গ সৃষ্টি করলো এবং দাবানল সৃষ্টি করলো। মিছিল, মিটিং, হরতাল, গুলি, লাশ, গেরাও নতুন স্লোগানে প্রকম্পিত চারদিক, মানে চারদিক জ্বালাও, জালো জালো আগুন জ্বালো, গণজাগরণ রূপ নিল গণঅভ্যুত্থানে। তারপরে আপনারা এই ছবিটার কথা আপনারা জানেন যে যার কথা বললাম, যে এই যে পথ শিশু, পেছনে বিক্ষিপ্ত মিছিল, শিশুটির পরনে বুক হাফ প্যান্ট, গেঞ্জিওয়ালা, মানে সেটা যেন স্বৈরতন্ত্রের কবর রচনার হুঙ্কার। তো সেই ছবিটা নিয়ে আপনারা সবাই জানেন যে যে আমাদের ৬৯-এর স্বাধিকার আন্দোলনের প্রতিবাদী মুহূর্তটা রশিদ ভাই কেমন করে আসলে তুললেন। এটাই ছিল ৬৯-এর একেবারে শেষ ছবি। যেটা বলতে চাই, বঙ্গবন্ধুর একটা মহাকাব্যিক ভঙ্গিমা আছে, আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে এই ছবিটা দেখলে হয়তো কিছু মনে হবে না, কিন্তু আমি মনে করি যে রশিদ ভাই তো ৭-৮ ফুট দূরে ছিলেন, এবং যখনই বঙ্গবন্ধু যখন বজ্রকণ্ঠে উচ্চারণ করেন সেই অমর বাণী, যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির, এবং রশিদ ভাইয়ের আরেকটা ছবি আছে আপনারা দেখবেন, যে বিস্তৃত যে কি বলে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের যে সামগ্রিকতা যেভাবে রশিদ ভাই তুলে ধরেন সেটা অসাধারণ। যে বঙ্গবন্ধু যেভাবে দাঁড়ান এবং তার যে নিজ দেহ, সেই দেহকে ধরে সমগ্র বাংলাদেশের মানুষকে ফ্রেমে নিলেন, এবং তার যে ডান পাশে আপনারা দেখবেন বাংলাদেশের পতাকা, এবং একদম ইনফিনিটিতে দেখবেন যে আমাদের ঐতিহ্য, যে মন্দিরটা মানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে দৃঢ় জায়গা নিয়ে, সেই মন্দিরটা এখন নাই। এই যে রশিদ তালুকদারের ছবিতে, ছবির জমি যে ত্রিমাত্রিক আবহ, তার জাদুকর ছিলেন রশিদ তালুকদার। তারপরে আমরা যদি চিত্রশিল্পীদের র্যালির কথা বলি, জয়নাল আবদিন, শফিউদ্দিন আহমেদ, এদের নেতৃত্বে যে র্যালি হয়, আবুল বারাক আলবিসারা যেটাতে ছিলেন, সেটা কেমন করে উনি তুলে ধরলেন সেটা আছে। বিজয়ের ভোরবেলায় উনি নেমে যান, তার সঙ্গে ছিল মিশেল,
সেই ছবিগুলো কেমন করে তুলেছেন রশিদ ভাই সেই বর্ণনা করেন। যেহেতু রশিদ ভাই আমাদের দেশের ফটোগ্রাফার, সেই কারণে রশিদ ভাই আজও রশিদ ভাই। আর মিশেল ৭২ সালে পুলিৎজার পদক পান এবং ওয়ার্ল্ড বেস্ট ফটো পান শুধুমাত্র যোগাযোগের কারণে। কিন্তু যদি আপনারা মিশেলের ছবিকে দেখেন, রশিদ তালুকদারের ছবিকে দেখেন, তাহলে সেখানে আবেগের যে পার্থক্য দুজনের ছবির মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাগুলো সত্যি কিনা। তারপরে এই যে মুক্তিযোদ্ধাদের যে শপথের যে ছবি উনি তোলেন ইয়েতে শহীদ মিনারে, তার বইটা তুলে মনে হয়েছে যে তার আর কোনো ছবি তোলার দরকার নাই। তো এই ছবিগুলো উনি তুলেছেন। তারপরে এই 1971 সালের যত ছবি সেগুলো কিন্তু রশিদ ভাই তুলেছেন। কিন্তু দেখলেন যে এই যে রশিদ তালুকদার তারপরে 17 তারিখে উনি খবর শুনে চলে গেলেন যে আমাদের রায়ের বাজার, বসিলায়, ওই সমস্ত জায়গাগুলোতে মানে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। শুনে ওনার মন হু করে উঠল এবং উনি কান্না ভেজা চোখে উনি যেভাবে ছবিগুলোকে তুললেন, এবং এই যে একটা ইটের ভাটায় যে একটা নারীর চোখ উপড়ে ফেলা একটা ছবি আপনারা হয়তো দেখতে পান, যে এই ছবিটা রশিদ ভাইয়ের মনে হয়েছে যে এই নারীকে নির্যাতনের পরে বারবারই মারা হয়েছে। তো সেই বাংলাদেশকে আসলে দেখেছেন রশিদ ভাই। রশিদ ভাইয়ের অনেক অর্জন আছে। রশিদ ভাইকে যারা চেনা তারা চিনেছে। আপনারা জানেন যে অল রোডস, যে ন্যাশনাল জিওগ্রাফির যে মানে ওই প্রোগ্রামের অধীনে মানে বিশ্বের সেরা ফটোগ্রাফারকে এই পদকটা দেওয়া হয়। তারা রশিদ ভাইকে চিনতে পেরেছেন, তারা দিয়েছে। এবং কোনো বাংলাদেশে তারা এই পুরস্কারটা পাননি। রশিদ ভাই ছবি মেলা পুরস্কার পেয়েছেন। রশিদ ভাইয়ের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে এনসাইক্লোপিডিয়া, সেখানে রশিদ ভাইয়ের ছবি আছে, আপনারা জানেন। রশিদ ভাই দেশি বিদেশি ৭৭টা পুরস্কার পেয়েছেন। রশিদ ভাইয়ের নানা কাজ আছে। আসলে রশিদ ভাইকে নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার, এত সংক্ষিপ্ত সময়ে বলাটা খুব কঠিন। মানে রশিদ ভাই আসলে ছবিতে যেভাবে জাদুটনা করতে পারতেন, সেটা তার সময়কালে অন্য কেউ পারতেন কিনা আমি আসলে জানি না। তো রশিদ ভাইয়ের সাংগঠনিক কার্যক্রম ছিল, উনি প্রেস ফটোগ্রাফার হয়ে উনি বিবিএস এর প্রাণ পুরুষ ছিলেন, নেতৃত্ব দিয়েছেন আলোকচিত চাচা মঞ্জুর আলম বেগের সঙ্গে। উনি নানা কিছু করেছেন। উনি ক্যামেরা ক্লাবে সঙ্গে যুক্ত ছিলেন।